আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি নিয়ে এসেছি আজকে ক্লাস 6-এর গণিত প্রভা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি মডেল কোশ্চিন পেপার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা জানো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 70 নম্বরের এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আমি আরও একটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মডেল কোশ্চিন পেপার দিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের আবার একটি এনেছি, এটাও আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে একটানা দেখতে থাকো, অবশ্যই অঙ্কগুলি তোমাদের ভালো লাগবে। তাহলে দেখো, প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো, 1 নাম্বার করে 6 নাম্বার। এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলটি থেকে 3 বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যামালাটি হবে। তাহলে 4টা উত্তর আছে, কোনটা হবে? তাহলে এক্সকে দেখো, এক্সকে 2 দিয়ে গুণ করলাম, তার মানে 2x হলো। সেখান থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে এইটা কোথায় আছে? না দেখো, এটা এখানে আছে। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এবিসি কোণ 90 ডিগ্রি হলে এ বাই এসি এর মান কত? তাহলে দেখো, এই যে এ বি, এই তাহলে এবিসি, এসি অতিভুজ, তাহলে অতিভুজ বড়, তাহলে এবি ছোট, তাহলে 1 অপেক্ষা ছোট হবে, 1 অপেক্ষা ছোট হবে। তারপর দেখো, 4-এর বর্গের বর্গমূল হয়, তাহলে 4-এর বর্গ কত? 4-এর বর্গ হচ্ছে 16। আবার 16-র বর্গমূল কত? 16 বর্গমূল 4, তাহলে 4 কোথায় আছে? এই 7 দিন এবং 3 সপ্তাহের অনুপাত হয়, তাহলে 7 দিন 3 সপ্তাহ মানে 21, তাহলে 1:3 কোথায় আছে? এই উত্তরটি দেখো, এইটা বিতে আছে। তারপরে দেখো, 22 অনুপাত 33 সমানুপাত এক্স, তাহলে এক্সের মান এখানে বের করতে বলেছে। তাহলে এক্স সমান আমরা কি জানি? না এক্স সমান আমরা জানি, তাহলে 22 গুণ 75/33, তাহলে 11 2-এ 22, 11 3-এ 33, 3 25, তাহলে 25 দিয়ে 50, উত্তরটি কোথায় আছে? এই যে আছে। একটি তল দিয়ে গঠিত ঘনবস্তু হলো ছক্কা, বই, চোঙ, বল। তারা একটি তল দিয়ে গঠিত বল। এবার দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 0.07% দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 0.07%, তাহলে 0.07%কে যদি দশমিককে ভগ্নাংশে প্রকাশ, তাহলে 7/100 সমান কত? 7/100 সমান কত? 7/100। তারপরে দেখো, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আমরা জানি কত? 97। -61 এর পরম মান কত? না 61। 61 পরম মানটা চাইছে, মানে 61। যে সব পূর্ণবর্গ সংখ্যাকে এককের অঙ্ক নয়, তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক হবে কি কি? না দেখো, 7-এর বর্গে 9 আছে, আর 3-এর বর্গেও 9 আছে। তাহলে তাদের বর্গমূলের এককের অঙ্ক কি কি হতে পারে? 7 হতে পারে, আর 3 হতে পারে। তারপরে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2×5 = 10, তাহলে 2 নাম্বার করে 5টি। 1-2, 1-3, 1-4 অনুপাতটি লিখো। তার প্রথমে 2, 3, 4 লসাগু করলাম, 12 হলো। তাহলে দেখো, 1-2 গুণ 12 সমান 6 হলো, 1-3 গুণ 12 4 হলো, আর 1-4 গুণ 12 সমান 3 হলো। তাহলে দেখো, সরল অনুপাতটি কত হলো? 6:4:3। এবার দেখো, 30 বছর 8 মাস থেকে 15 বছর 11 মাস 23 দিন বাদ দিলাম। তাহলে 30 বছর 8 মাস থেকে বাদ দিলাম, তাহলে এখানে উপরে কি ছিল? 0 ছিল, কিচ্ছু ছিল না, এই যে মাস, দিন নেই। তাহলে দিনে মাসের ঘর থেকে 1 ধার নিলে 30 ধার এলো, তাহলে 30 থেকে 23 দিল 7, এখানে 7 মাস থেকে গেল। 7 মাস থেকে আবার এখান থেকে ধার নিলাম 12, তাহলে 12 আর 7 19 মাস। 19 মাস থেকে 11 বাদ দিলে 8 মাস, আর এখানে তাহলে 29, 29 থেকে 15 গেলে 14, তাহলে 14 বছর 8 মাস 7 দিন হলো। তারপরের অঙ্কটি দেখো, 48টি চকলেট ও 14টি 64টি আইসক্রিম না ভেঙে সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে?
তাহলে দেখো সবচেয়ে বেশি কথাটা আছে মানে গসাগু করলে উত্তর পেয়ে যাব। তাহলে আমরা গসাগু করেছি, দেখো অতএব নির্ণয় গসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান 16। অতএব 48টি চকলেট ও 64টি আইসক্রিম 16 জনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে না ভেঙে। তারপরে দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? সমকোণী ত্রিভুজ মানে অপর একটি কোণ 90 ডিগ্রি জানি। এবার ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে একটা 90 ডিগ্রি একটা 30 ডিগ্রি বাদ দিলে তাহলে 180 একটা 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির অপর দুটি কোণ 90 ডিগ্রি একটি, 60 ডিগ্রি একটি। এবারে দেখো 1000-এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা কত? তাহলে 1000কে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল হবে না, 39 বাদ থেকে যাবে। তাহলে 1000 থেকে 39 যদি বাদ দিই আমরা, সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা। আবার 31-এর পরের সংখ্যা 32, 32-এর বর্গ করলে 1024। তাহলে দেখো 24 তফাৎ হচ্ছে 24, এখানে তফাৎ হচ্ছে 39। তাহলে কাছাকাছি কোনটা? এইটা কাছাকাছি। তাহলে এর বর্গটাই হবে 1000 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। 39 থাকতে যেহেতু 24 ছোট, তাহলে এই সংখ্যাটা এই যে 1024ই হবে 1000-এর নিকটতম, 1000-এর নিকটতম। এবার 4-এর দাগে দেখো নিচের সমস্যাগুলির সমাধান করো। 3 নাম্বার করে 5টা করতে হবে। তুমি 10টা 20 AM স্কুলে পৌঁছালে, 4টা 45 PM স্কুল থেকে বেরোলে, তুমি কত সময় স্কুলে ছিলে? তাহলে তখন যখন PM হলো তখন তার সঙ্গে 12টা যোগ করতে হবে। তাহলে তার সঙ্গে 12টা যোগ করতে 16টা 45 হয়েছে। এবার 16টা 45 থেকে 10টা 20, তোমরা দেখো নি ট্রেনের যে ঘড়িগুলো কাউন্ট হচ্ছে, সেখানে ডিজিটাল ঘড়ি যে কাউন্ট হচ্ছে সেখানে দেখো 24 ঘন্টায় দিন 24টা গণনা করা হচ্ছে, তাই তো? তাহলে দেখো সেখান থেকে বাদ দিলাম, তাহলে 6 ঘন্টা 25 মিনিট। আমি স্কুলে 6 ঘন্টা 25 মিনিট ছিলাম। এবার দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ হলে সংখ্যা দুটি কী কী? তাহলে দেখো ছোট সংখ্যা গুণ বড় সংখ্যাটি কত বলেছে? 147। এবার বড় সংখ্যাটির সমান কত বলেছে? না বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ, তাই 3 গুণ লিখেছি আমরা। এবার ধরি ছোট সংখ্যাটি x, তাহলে বড় সংখ্যাটি 3 × x। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে? দুটো বড় গুণ ছোট সমান 147। তাহলে এখানে দেখো গুণ করে তারপর বর্গমূল করতে আমরা ছোট সংখ্যাটি পেয়েছি, তার সঙ্গে 3 গুণ করতে বড় সংখ্যাটা আমরা পেয়ে গেছি। তারপরে দেখো 16.23 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে একটি টুকরো দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো এখানে দেখো, তাহলে ফিতের 3/8 অংশ, 3/8 অংশ মানে এই যে 16.23 গুণ 3/8 করেছি, তাকে বন্ধনী দিয়ে 5 ভাগ করা হবে না, ভাগ 5। তাহলে 25/4 গুণ 1/5, এইভাবে তাকে সরল করলে তাহলে 5/4 বা 1/1/4। তাহলে অতএব একটি টুকরো দৈর্ঘ্য হবে 1/1/4 মিটার। এবার দেখো 0.63 পৌনঃপুনিক উভয়ের উপরে আছে। 5/6, 3/4 সংখ্যাগুলি বড় থেকে ছোট সাজাই। তাহলে 6/3কে একে ভগ্নাংশ করলে 7/11। এবার দেখো নিচের এদের এর আছে 11, এর 6, এর 4, তাহলে লসাগু করলে কত হবে? 132। তাহলে 7/11 গুণ 132 মানে 84 পেলাম। 5/6 গুণ 132 মানে 110 পেলাম। 3/4 গুণ 132 মানে 99 পেলাম। তাহলে বড়কে এটা করতে এসছে 5/6 থেকে, তারপরে এটা করতে থেকে 3/4 থেকে, তারপরে এটা কোথা থেকে আসছে? না 63/99 থেকে আসছে। তাহলে দেখো বড় থেকে ছোট সাজিয়ে পাই 5/6 থেকে 3/4 ছোট, 3/4 থেকে 0.63 পৌনঃপুনিক, এটা আরও ছোট। এবার দেখো 5-এর দাগটা কি আছে? এক ধরনের গহনায় সোনা ও রূপো 4:7 অনুপাতে মেশানো আছে। এই ধরনের গহনা 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করি। তাহলে সোনা ইস্টু রূপো বলেছে কত? 4:7। তাহলে সোনার পরিমাণ কত? না 4/7। যেহেতু রূপোর পরিমাণটা আছে তাই রূপোর অনুপাত দিয়ে রূপোর পরিমাণকে কাটতে হবে, কাটলাম। তাহলে 204 মিলিগ্রাম সোনা আমরা পেলাম। এবার 5-এর দাগে দেখো, 5-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তাহলে 5 নাম্বার করে 4টি প্রশ্নের উত্তর। 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কী কী? তাহলে দেখো প্রথম গুণ দ্বিতীয় কত বলেছে? 24। দ্বিতীয় গুণ তৃতীয় কত বলেছে? 48। প্রথম গুণ তৃতীয় বলেছে 32। তাহলে প্রথম গুণ দ্বিতীয় সমান 40। তাহলে এখান থেকে দ্বিতীয় ভগ্নাংশ সমাধান নিয়ম অনুযায়ী 24 প্রথম, আবার দ্বিতীয় গুণ তৃতীয় সমান 48। তাহলে দ্বিতীয়র জায়গায় এই যে এইটা বসিয়ে দিয়েছি আমরা। তাহলে 24 প্রথম গুণ তৃতীয় সমান 48।
তাদের তৃতীয় সমান কত 48/24 প্রথম, তাহলে তৃতীয় সমান 48/24 গুণ প্রথমে, এটা উল্টে গেল, নিচেরটা উল্টে গেল, তাহলে দুটো প্রথম হয়ে গেল। এবার প্রথম গুণ তৃতীয় মানে 32, তাহলে প্রথম গুণ দুটি প্রথম মানে তৃতীয়র জায়গায়, এই যে তৃতীয়র জায়গায় এইটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে অঙ্কটা করলাম। দেখো তাহলে 2 গুণ প্রথম স্কোয়ার সমান, তাহলে প্রথম স্কোয়ার হলো, প্রথম স্কোয়ার সমান 32/2, তাহলে প্রথম স্কোয়ার সমান প্রথম সমান 4। তাহলে দেখো প্রথম সংখ্যাটি 4 পেলাম, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় বলেছে কত 24, 24কে 4 দিয়ে ভাগ করতে 6 পেলাম, তাহলে দ্বিতীয়টি 6 পেলাম, তৃতীয়টি পেলাম 8। এবার 2-এর দাগের অঙ্কটি দেখো, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? তাহলে দেখো 12 কুইন্টাল ধানের দাম প্রথমে বের করি এসো। 12 কুইন্টাল ধানের দাম তাহলে 1080 গুণ 12, 12,960 টাকা, 12,960 টাকা। এবার দেখো 100 টাকায় বেশি পেতেন কত 15 টাকা, 1 টাকায় বেশি পেতেন 15/100 টাকা, আর তিনি 12,960 টাকা ধান বিকেছেন, তাহলে 12,960 টাকা বেশি পেতেন। কাটাকাটি করে কত হয়েছে দেখো 1944 টাকা, 1944 টাকা আমরা পেলাম। তারপরে 3-এর দাগে দেখো, সমরবাবু 8টা 45 মিনিটে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বাসে 2 ঘন্টা 27 মিনিট লাগলো তার, এবং অটো রিক্সায় 35 মিনিট গিয়ে অফিসে পৌঁছালেন। তাহলে 8টা 45-এ বেরিয়েছে, 2 ঘন্টা 27 মিনিট বাসে গেলেন, তারপরে অটো রিক্সায় 35 মিনিট গেলেন, কিন্তু বিকাল 4টা 30 মিনিটে অফিস থেকে বেরিয়ে এলেন, তাহলে কত সময় অফিসে তিনি ছিলেন? এবার দেখো প্রথমে দেখি আমরা কখন তিনি অফিসে গেছেন। তাহলে 8টা 45 মিনিটের সঙ্গে 2 ঘন্টা 27 মিনিট যোগ করব, 35 মিনিট যোগ করব, তাহলে যোগ করতে দেখো এখানে তাহলে 107 মিনিট, এটা মিনিট 107 মিনিট আমরা রাখতে পারি না, তাহলে সেখান থেকে 60 বের করলাম, 60 বের করে ঘন্টার ঘরে চলে এলাম, কেন 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 11টা 47 মিনিটে তিনি অফিসে পৌঁছালেন। তাহলে অফিসে ছিলেন কত না দেখো, তাহলে বিকেলবেলা, আবার বিকেল মানে 4টা 30, মানে এর সঙ্গে 12 যোগ করব, আমার PM মানে 12 যোগ করব, তাহলে 4টা 30 যোগ 12 মানে তাহলে কত 16টা 30, আর তিনি অফিসে ঢুকেছেন 11টা 47, তাহলে বিয়োগ করলে আমরা কি পেলাম না 30 থেকে 47 বাদ দিতে পারবো না, এখান থেকে 1 ধার নিলাম, তাহলে 90 থেকে 47 গেলে কত 43। ঘন্টার ঘর থেকে মিনিটের ঘরে 1 ধার নিলে 60 মিনিট গেল, 60 মিনিট 30-এর সঙ্গে যোগ হয়ে 90 হলো, 90 থেকে 47 বাদ দিলে 43 মিনিট, এখানে 15 থেকে 11 বাদ গেলে 4 ঘন্টা 43 মিনিট তিনি অফিসে ছিলেন। এবার দেখো 4-এর দাগের অঙ্কটিতে 1071টি ধুতি, 595টি শাড়ি এবং 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো, এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে দেখো সবচেয়ে বেশি পরিবার কথাটি যেহেতু আছে, এই যে আমরা এটাকে গসাগু করব, আমি ভাগ প্রক্রিয়া এখানে গসাগুটা কষেছি দেখো, তাহলে গসাগু কত পেয়েছি না 119। এবার বলেছি দেখো প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে, তাহলে গসাগু দিয়ে 1071কে ভাগ করলাম, গসাগু দিয়ে 595কে ভাগ করতে 5 পেয়েছি, গসাগু দিয়ে 357কে ভাগ করতে 3 পেয়েছি। তাহলে দেখো প্রত্যেক 119টি পরিবারের সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। প্রত্যেক পরিবারে যে 9টি ধুতি, 5টি জামা এবং 3টি শাড়ি পাবে, 3টি শাড়ি পাবে। এবারে দেখো যে প্রশ্ন 5-এর দাগের প্রশ্নটা দেখো, এটা এবার দেখো নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি 1 নম্বর 3টি তাহলে চাঁদার সাহায্য ছাড়া স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকো। তাহলে চাঁদার সাহায্য ছাড়া স্কেল পেন্সিল কম্পাস, এই যে দেখো এটা স্কেল, যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করো, যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করো, নাম দিলাম ধরো A এবং B। এবার পেন্সিল কম্পাসে দেখো যে কোনো একটি ফাঁক নিয়েছি, যে কোনো একটি ফাঁক নিয়ে যে কোনো এক প্রান্তে বসাও, তাহলে এই প্রান্তে বসাবো, দেখো তাহলে দেখো এই প্রান্তে বসালাম আমরা, এই প্রান্তে বসিয়ে এই টানলাম, ওই একই মাপে দেখো, ওই একই মাপে এই টেনে দিলাম।
এবার দেখো এই বিন্দু থেকে এই ছেদ বিন্দু দিয়ে টেনে দিলে আমরা 60 ডিগ্রি কোণ পেয়ে যাব, আমরা 60 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাব। এই 60 ডিগ্রি কোণ পেয়ে গেছি, এটার নাম দিলাম ধরো এক্স এ বি, এটা 60 ডিগ্রি কোণ। তাহলে বুঝতে পারলে ফাঁক ছোট বড় যাই করো না কেন এইরকম কোণ আঁকলেই সেটা 60 ডিগ্রি। এবার ওই দাগে 2 দাগে এ বি সরলরেখাংশ দৈর্ঘ্য 6 সেমি, বহিস্থ বিন্দু থেকে এ বি সরলরেখাংশের উপর সি লম্ব অঙ্কন করি। তাহলে হচ্ছে বহিস্থ বিন্দু সি থেকে এ বি সরলরেখাংশের উপর সি এর লম্ব অঙ্কন করো। এবার 4 নাম্বার আছে, এটাই 4 নাম্বার আছে। তাহলে বলেছে কি একবারেই করে নিচ্ছি। তাহলে এ বি সরলরেখাংশের দৈর্ঘ্য কত? দেখো এ বি সরলরেখাংশের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তাহলে 6 সেমি, দেখো এই যে 6, তাহলে 6-এর দাগ হলে এদিক থেকে এদিকে টানবে, তাহলে এটা হচ্ছে হয়ে গেল 6 সেমি। তাহলে নাম কি বলেছে? এই সরলরেখাংশের নাম বলেছে এ বি। বহিস্থ একটি বিন্দু ধরো এইটা হচ্ছে সি থেকে এর উপরে একটি লম্ব অঙ্কন করতে হবে। দেখো সি থেকে যখন লম্বটা তোমরা অঙ্কন করবে, তাহলে দেখো সি বিন্দুতে কাঁটাটা বসাবে। একটু এই রেখার চাইতে একটু নিচে ফাঁকা নিলাম, দেখো একটু বেশি ফাঁকা নিলাম। একটু বেশি ফাঁকা নেওয়ার পরে এইভাবে কাটলাম, আমরা কেটে দিলাম। এবার এই কাঁটায় এইখানে কাঁটাটা বসাবো আমরা। ফাঁক কিন্তু আর ছোট বড় করছি না, এখানে কাটলাম, আবার কাঁটাটা এখানে বসালাম, এখানে বসিয়ে এখানে কেটে দিলাম। তাহলে দেখো এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করে দিলে এটাই হবে লম্ব, তাহলে ধরো এইখান পর্যন্ত টেনে দিবে, আর দরকার নেই, গোটাটা টানতে পারো, না হলে এইখান পর্যন্ত টেনে দেবে। তাহলে এটার নাম দিলাম সিএল। এই সিএল লম্ব অঙ্কন হয়ে গেল। তারপরে দেখো তারপরে কি বলেছে? স্কেল ও পেন্সিল কম্পাসে যে একটি ত্রিভুজ এবিসি আঁকি, ওই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাস সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাংশ 3টি সমবিন্দু কিনা দেখি। সমবিন্দু মানে একটি বিন্দুতে মিলিত হবে। সমবিন্দু মানে সরলরেখাংশ 3টি একটি বিন্দুতে মিলিত হবে। তাহলে প্রথমেই দেখো আমরা স্কেল এবং পেন্সিল কম্পাস সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করি, যে কোনো দৈর্ঘ্যের যে কোনো মাপের একটি ত্রিভুজ। এই দেখো তোমাদের কোনো মাপ নেওয়ার দরকার নেই, এই একটি ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এই ত্রিভুজটার নাম কি বলেছে? এ বি এবং সি। এইবার দেখো এ বি সি ত্রিভুজের, তাহলে এবার দেখো এ বি সি ত্রিভুজটা অঙ্কন করেছি আমরা। তাহলে বি বিন্দুতে কাঁটা বসিয়ে এরকম কেটেছি, কাটার পরে এখানে কাঁটা বসিয়ে এভাবে কেটেছি, এখানে কাঁটা বসিয়ে এভাবে কেটেছি, রেখাংশ টেনেছি বিডি। আবার সি বিন্দুতে কাঁটা বসিয়ে এভাবে কেটেছি, এখানে কাঁটা বসিয়ে এটা কেটেছি, এখানে কাঁটা বসিয়ে এটা কেটেছি, আবার সি এক্স রেখা টেনেছি। আবার এ বিন্দুতে কাঁটা বসিয়ে এইটা কেটেছি, এখানে কাঁটা বসিয়ে ওই একই ফাঁক, কিন্তু ছোটো বড়ো করছি না, এখানে কাঁটা বসিয়ে এটা কেটেছি, এখানে কাঁটা বসিয়ে এটা কেটেছি। আবার এ ওয়াই অঙ্কন করেছি, পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এবার দেখো ত্রিভুজ এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ডক এ ওয়াই, বি কোণের সমদ্বিখণ্ডক বিডি এবং সি কোণের সমদ্বিখণ্ডক সি এক্স পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, পরস্পর এই যে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সুতরাং এরা সমবিন্দু। যখন একাধিক সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তারা পরস্পর সমবিন্দু। তারপরের যেটি আছে দেখো, তারপরে আছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করো। তাহলে প্রথমে দেখো 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে। তাহলে প্রথমে একটি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এই দেখো 3 থেকে এদিকে টেনে নেব আমরা, 3 থেকে এদিকে এই টেনে নিলাম আমরা।
3 সেমি হয়ে গেল। এবার দেখো কাঁটাটা এক প্রান্তে আর পেন্সিলটা এক প্রান্তে বসাবো। তাহলে দেখো বসিয়ে বৃত্তটা অঙ্কন করব আমরা। এই কাঁটা এক প্রান্তে, পেন্সিলটা এক প্রান্তে বসিয়ে এই বৃত্তটা আমরা অঙ্কন করলাম। এবার দেখো এর কেন্দ্রের নামটা দিলাম ধরো ও, মানে যেখানে কাঁটাটা বসালাম এইটা ও, তাহলে ও কেন্দ্র। এবার দেখো এটার নাম দিলাম ধরো ও, তাহলে ও এ ব্যাসার্ধ। তারপরে কি বলেছে জ্যা। এবার দেখো যে কোনো একটি সরলরেখাংশ অঙ্কন করো। বৃত্তের এ বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত একটি সরলরেখাংশ আমরা অঙ্কন করে দিলাম। এটার নাম দিলাম ধরো পি কিউ, তাহলে পি কিউ জ্যা। এবার কি বলেছে না, এবার বলেছে বৃত্তচাপ। তাহলে দেখো এটা ধরো পিটি, তাহলে পিটি কিউ বৃত্তচাপ, মানে এই যে পরিধির এই অংশটা। আবার ধরো এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, তাহলে এবার পি ওয়াই এক্স কিউ এটিও একটি বৃত্তচাপ। পি এ ওয়াই এক্স কিউ এটিও বৃত্তচাপ। এটা বড় মানে এটা অধিচাপ, আর এটা ছোট মানে এটা উপচাপ। তাহলে বোঝা গেল। তাহলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।